আমার স্নেহের ছাত্র বন্ধুরা, ছাত্র এবং ছাত্রীরা, তোমাদের জানাই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উদ্যোগে যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, সেই ক্লাসের মধ্যে আমি সেমিস্টার 4 এর অনেকগুলো ক্লাস করেছিলাম। এবারে তোমরা 12-এ উঠেছো, তোমাদের সেমিস্টার 3 তে তোমাদের আমি আজকে ক্লাস নেব। সেই ক্লাসের ক্ষেত্রে বলি, তোমাদের সেমিস্টার 3 ক্লাসের ক্ষেত্রে একটা আলাদা রকম বিভাজন করা হয়েছে নম্বরের, এবং তোমরা জানো খুব ভালো করে যে সেমিস্টার 3টা হবে পুরোটাই মাল্টিপল চয়েস কোশ্চেনের উপরে, এবং এটা পুরোপুরি তোমাদের কম্পিউটারে এটাকে ইভ্যালুয়েশন করা হবে। সেই কারণেই আমরা যেটা দেখছি যে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার যে আছে সেই চ্যাপ্টারে একটা নাম্বার বলে দেওয়া আছে। যেরকম প্রথম চ্যাপ্টারটা আমরা দেখছি সেমিস্টার 3, প্রথম চ্যাপ্টার যেটা দেখছি ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, এটা 8 মার্কস দেওয়া আছে। এখানে আমাদের কি কি পড়তে হবে? ইউনিট 1-এ কোল্ড ওয়ার এরা, কজেস, ইভলিউশন, ওয়াজ দেয়ার এ কোল্ড ওয়ার, এবং এইখানে আরো কিছু জিনিস আছে। যেরকম এটা শুধু নয়, এর সঙ্গে আমাদের পড়তে হবে বাইপোলারিটি। কোল্ড ওয়ার মানে ঠান্ডা যুদ্ধ, বাইপোলারিটি মানে দ্বিমেরুকতা, এবং তার সঙ্গে পড়তে হবে জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। তা আমরা এই তিনটে জিনিস আজকে এই ক্লাসে আমরা পড়ব। প্রথমে আমরা শুরু করব কোল্ড ওয়ার, স্নায়ু যুদ্ধ বা শীতল যুদ্ধ। এখন ব্যাপার হচ্ছে, কোল্ড ওয়ার এই কথাটা প্রথম কে বলেছেন সেটা তোমরা খুব ভালো করে জানো। কোল্ড ওয়ার কথাটা যিনি বলেছেন বার্নার্ড বারুচ। আমরা একটু এগিয়ে দিচ্ছি, দেখো কোল্ড ওয়ার কথাটা প্রথম বলেছেন বার্নার্ড বারুচ। ইনি আমেরিকান স্টেটসম্যান। ইনি 16ই এপ্রিল 1947 সালে তিনি এই কথাটা বলেছিলেন। এবারে আমাদের একটু পড়ার ক্ষেত্রে বলতে হবে, একটু পেছিয়ে যেতে হবে, যে আমরা কোল্ড ওয়ার বলার আগে আমরা বলবো যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বিংশ শতকে এই দুটো ঘটনাই কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বলে যে শাস্ত্রটা, সেইটা পড়ানোর ক্ষেত্রে, সেই সাবজেক্টটা গড়ে ওঠার ক্ষেত্রে বিরাট কাজ করেছে। 1919 সালে ওয়েলস বিশ্ববিদ্যালয়ে যে আন্তর্জাতিক সম্পর্ক শুরু হয়, সেই আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু শুরু হওয়ার পেছনে আছে দুটো মহাযুদ্ধ। প্রথম মহাযুদ্ধের পর এটা হয়, এবং দ্বিতীয় মহাযুদ্ধের পর এই ব্যাপারটা আরো বেশি করে সম্প্রসারিত হয় সারা পৃথিবীতে। তার আগে যদি আমরা বলি, পলিটিক্যাল সায়েন্সের অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের একটা ব্রাঞ্চ হিসেবে, একটা শাখা হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা ছিল। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা ছিল রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা হিসাবে। তার কারণ হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে কেন্দ্রীভূত ছিল রাষ্ট্র, একটা রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র। সেই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন সরকার, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, সেগুলো, এবং এছাড়া পরবর্তীকালে আমরা বিংশ শতকের প্রথমে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের দ্বারা দেখেছি ক্ষমতা, কর্তৃত্ব, বৈধতা, তারপরে ধরো সংঘর্ষ, বিরোধ, মতানৈক্য, বিরোধের মীমাংসা, রাজনৈতিক আচার আচরণ, ব্যক্তির আচার আচরণ, গোষ্ঠীর আচার আচরণ, এইগুলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আসে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা, অর্থাৎ একটা দেশের ব্যবস্থার সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক, সারা পৃথিবীতে একসঙ্গে কি কি জিনিস চলছে, এবং সম্পর্কর ক্ষেত্রে কিন্তু শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, আন্তর্জাতিক রাজনীতি নয়, ইন্টারন্যাশনাল পলিটিক্স নয়, একটা বিরাট পার্থক্য আছে ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস এর মধ্যে। ইন্টারন্যাশনাল রিলেশনস এর মধ্যে সব রকম সম্পর্ক আসছে, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পরিবেশগত, মনস্তাত্ত্বিক, সব রকম সম্পর্ক আমরা আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে পাচ্ছি। তাই প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্বের মানুষকে প্রচন্ড ভীত করে তোলে। বিশ্বের শান্তিকামী মানুষ 1919 সালে লিগ অফ নেশনস বলে একটি প্রতিষ্ঠান তৈরি করে, যেটা কি করেছিল না, যেটা বলেছিল যে আন্তর্জাতিক সম্পর্ক মানে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দরকার।
অর্থাৎ একটা সার্বভৌম রাষ্ট্রকে সে যদি অন্যায় করে তাকে শাস্তি দেবার মতন কোনো ব্যবস্থা নেই। সেইখান থেকে এসছিল লিগ অফ নেশনস। কিন্তু আমরা জানাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তাকে লিগ অফ নেশনস এর প্রাসঙ্গিকতা হারিয়ে যায়। তারপরে আসে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এবং সেটা মোটামুটি 1942-43 সালে আমরা যেখানে দেখছি আটলান্টিক সনদ, অর্থাৎ আটলান্টিক মহাসাগর একটি জাহাজে, ব্রিটিশ জাহাজে এই সনদটা তৈরি হয় রুজভেল্ট এবং চার্চিলের মধ্যে এবং স্ট্যালিন, এই তিনজনের মধ্যে এই সনদটা তৈরি হয় যে একটা বড় ধরনের কিছু প্রতিষ্ঠান আমাদের দরকার, যেটা আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে এবং একটা ইতিবাচক তারা পদক্ষেপ নিতে পারবে। সেই থেকেই কিন্তু আমরা দেখছি ইউনাইটেড নেশনস, সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হয়েছে। কিন্তু 1945 সালে তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হয় অত্যন্ত অত্যন্ত মারাত্মক একটি ঘটনা, যেটা হচ্ছে পারমাণবিক বিস্ফোরণ জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে। পারমাণবিক বিস্ফোরণের পরে কি হয়, নিমেষের মধ্যে দুটো শহর পুরো ধ্বংস হয়ে যায়, লাখে লাখে মানুষ কয়েক মিনিটের মধ্যে মারা যায়। এবং এখনো তোমরা জানো সেখানে যে রেডিয়েক্টিভ রে এখনো অব্দি আছে, রেডিয়েশন আছে, সেখানে এখনো অব্দি বিকলাঙ্গ বাচ্চারা এখনো জন্মগ্রহণ করছে। অর্থাৎ কি মারাত্মক ধরনের একটা জিনিস হয়েছিল। এই জিনিসটা কিন্তু কোনো দরকার ছিল না। যদি আমরা বলি কোনো কি দরকার ছিল পারমাণবিক বোমা, না দরকার ছিল না। কারণ হচ্ছে জাপান অক্ষশক্তি, সে বলেছিল যে আমরা আত্মসমর্পণ করব। তাকে আত্মসমর্পণ করার সময় দেওয়ার আগেই হিরোশিমাতে একটা বোমা ফেলা হয়, ফ্যাটম্যান এবং লিটল বয়। ফ্যাটম্যানকে ফেলার পরে পরের দিন যখন জাপান বলছে আমরা করছি, আবার পরের দিন আবার একটা পারমাণবিক বোমা চালানো হয়। এবং আমেরিকা এটা করে কেন করে, মার্কিন যুক্তরাষ্ট্র তার অস্ত্র ভান্ডারে এই নতুন জিনিসটা আবিষ্কার করেছিল। সেই আবিষ্কারের সে আনন্দে সেটা দেখলো যে তার কার্যকারিতা কতটা, বলে মানব সভ্যতাকে ধ্বংস করবে। ব্যাপারটা হচ্ছে প্যারাডক্স, যেটা আমাদের মজার ব্যাপার হচ্ছে এই মিত্র শক্তি, যে মিত্র শক্তি নাকি গণতন্ত্রের জন্য কাজ করেছিল, যে মিত্র শক্তি নাকি স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের বাঁচার জন্য কাজ করেছিল, তারা একটা মারাত্মক জঘন্য হত্যাকাণ্ডের মধ্যে জড়িত হয়ে পড়ে। যাকে সেটা গেল। তারপর কিটা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেটা দেখা যায়, প্রথম বিশ্বযুদ্ধের পরে ফ্রান্স, ইংল্যান্ড যথেষ্ট শক্তিশালী দুটো রাষ্ট্র ছিল, কিন্তু আস্তে আস্তে দেখা যায় ফ্রান্স ইংল্যান্ডের ক্ষমতা আস্তে আস্তে কমে যায়। সেখানে নতুন বৃহৎ শক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যুদয় হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যুদয় হয় একদিকে, আর তোমরা ভালো করে জানো 1917 সালে বলসেভিক বিপ্লবের মাধ্যমে রাশিয়াতে, সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট সরকার, সমাজতান্ত্রিক সরকার লেনিনের নেতৃত্বে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল। তখন কোল্ড ওয়ারের সময় আমরা যদি বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্টালিন ছিলেন তার মধ্যে। এখন ব্যাপার হচ্ছে যখন জার্মান রাশিয়া আক্রমণ করে এবং সেই সময় সেকেন্ড ফ্রন্ট খোলার দরকার হয় যুদ্ধের, সেই সেকেন্ড ফ্রন্ট খুলতে কিন্তু দেরি করছিল আমেরিকা। রাশিয়া কিন্তু সেই সময় আমেরিকার সঙ্গে যুক্ত হয়ে তারা কিন্তু একসঙ্গে মিত্র শক্তির হয়ে লড়াই করেছিল। এবং এই যে ব্যাপারটা, এই যে কোল্ড ওয়ারের ব্যাপারটা, এটা কি হলো না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা সমানভাবে পৃথিবীটার দুটো ক্ষমতার ভরকেন্দ্র হয়ে গেল। একদিকে কি হলো, একদিকে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিতান্ত্রিক দেশগুলো, যারা বলছে গণতন্ত্র, স্বাধীনতার কথা, মানুষের মুক্তির কথা। আর একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহ, সেই রাষ্ট্রসমূহ তারা বলছে সাম্যবাদের কথা, তারা বলছে মানুষের সমতার কথা। এইভাবে দুটো পৃথিবীর দুটো ভাগে ভাগ হয়ে গেল। তা এইটাকে আমরা, এই যখন ভাগ হয়ে গেল, তাদের মধ্যে কিন্তু একটা টেনশন, যদি বলি তাদের মধ্যে একটা কিন্তু মানে সব সময় একটা উদ্বিগ্নতা, সব সময় একটা মানে কি হতে পারে আতঙ্ক থেকে গেল। আতঙ্ক থেকে গেল দুটো দেশের মধ্যেই। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে সোভিয়েত ইউনিয়ন সারা পৃথিবীতে সাম্যবাদ প্রতিষ্ঠা করে, কমিউনিজম প্রতিষ্ঠা করে সাম্রাজ্যবাদ বিস্তার করবে। আর সোভিয়েত ইউনিয়ন মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র তার সাম্রাজ্যবাদী নীতির দ্বারা
সারা পৃথিবীতে গণতন্ত্র, মানুষের অধিকারের নাম করে, স্বাধীনতার নাম করে তারা সারা পৃথিবীতে মার্কিন সাম্রাজ্যবাদটাকে চাপাবে। এই যে পাশাপাশি একটা টেনশনের জায়গা, এটাকে বলা হয় কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। অর্থাৎ স্নায়ুযুদ্ধটা যুদ্ধ নয়। প্রথমে বলি, স্নায়ুযুদ্ধ কথাটা কিন্তু প্রথম বলেন আমেরিকান স্টেটসম্যান, আমেরিকার একজন রাজনীতিবিদ বার্নার্ড বারুচ 16 এপ্রিল 1947 সালে। এবং এই কথাটাকে কোল্ড ওয়ার গ্রন্থে ওয়াল্টার লিপম্যান আরো জনপ্রিয় করেন। এখন তোমাদের ইতিহাস বইতে দেখবে, তোমাদের 12 ইতিহাস বইতে আছে কোল্ড ওয়ারের ক্ষেত্রে প্রথম বলেছিলেন কোল্ড ওয়ার কথাটা ওয়াল্টার লিপম্যান। কিন্তু আমরা আমাদের বিভিন্ন বই ঘেঁটে যেটা দেখেছি, আমরা যেরকম ধরো একটা বই আমার কাছে এক্ষুনি আছে, আমি তোমাদের দেখাতে পারি। এই বইটা ইন্টারন্যাশনাল রিলেশনস, প্রকাশ চন্দ্র, এনার বইটা যথেষ্ট অথেন্টিক বই। এই বইটাতে কিংবা রাধারমন চক্রবর্তীর সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্ক, তারা কিন্তু বলছেন না, কথাটা কিন্তু প্রথম ওয়াল্টার লিপম্যান বলেননি, কথাটা প্রথম বলেছিলেন বার্নার্ড বারুচ 1947 সালে। তা এই যে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ, এই স্নায়ুযুদ্ধ কাকে বলে? বলা হচ্ছে, অনেকেই বলছেন দুটো পাওয়ার ব্লক, একটা সমাজতান্ত্রিক পাওয়ার ব্লক শক্তিজোট, আর একটা হচ্ছে মার্কিন শক্তিজোট যেটা গণতান্ত্রিক শক্তিজোট। তারা পুঁজিতান্ত্রিক না বলে আমি গণতান্ত্রিক শক্তিজোট, এই দুজনের মধ্যে একটা টেনশন। এখন কোল্ড ওয়ার কথাটা বলার আগে আমাদের একটু জানা দরকার কোল্ড ওয়ার মানে কি। ঠান্ডা যুদ্ধ বলছি, কিন্তু এই ঠান্ডা যুদ্ধ কথাটার মানে যদি বুঝতে হয় তাহলে আমাদের একটা জিনিস বোঝার দরকার আছে, কোল্ড রিলেশনস। আমরা কথা বলি কোল্ড রিলেশনস। ধরো তোমার সঙ্গে তোমার বন্ধুর খুব একটা কিছু ব্যাপারে মতদ্বৈধতা হয়েছে, দুজনের মধ্যে বেশ একটা ঝগড়া হতে পারে কিন্তু ঝগড়া হচ্ছে না, এরম একটা অবস্থা যদি বলি, দুজনের সঙ্গে কথা বলছো না, বসে আছো পাশাপাশি, বলতে পারি তোমাদের দুই বন্ধুর মধ্যে একটা কোল্ড রিলেশনস চলছে। অর্থাৎ ঠান্ডা যুদ্ধটাকেও সেরাম ভাবে যদি দেখো, ঠান্ডা যুদ্ধটা তাই যুদ্ধ নয়, প্রকৃত যুদ্ধ নয়, কিন্তু যুদ্ধের একটা পরিস্থিতি। সেই জন্যে এই ডিকশনারি অফ পলিটিক্স গ্রন্থে ঠান্ডা যুদ্ধকে কিভাবে বলা হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে ডিকশনারি অফ পলিটিক্সে, কোল্ড ওয়ার ইজ এ স্টেট অফ টেনশন between two countries or group of countries in which each side adopts policies designed to strengthen itself and weaken the other, the line falling short of actual hot war. অর্থাৎ কোল্ড ওয়ার বলতে, ঠান্ডা যুদ্ধ বলতে কি বলছে, আমরা যদি বাংলায় এটাকে তর্জমা করি, বাংলায় অনুবাদ করি, তাহলে বলতে হবে ডিকশনারি অফ পলিটিক্স তারা কি বলছে, যে ঠান্ডা যুদ্ধ বলতে বলা হচ্ছে একটা উদ্বিগ্নকারী, একটা উদ্বেগের অবস্থা, যে অবস্থাটা কাদের মধ্যে হচ্ছে, দুটো দেশের মধ্যে হতে পারে বা একগুচ্ছ দেশের মধ্যে হতে পারে, যেটায় প্রত্যেকটা পক্ষ, অর্থাৎ দুটো দেশ মানে দুটো পক্ষ, একগুচ্ছ দেশ মানে কিছু জায়গায় এক দেশ, কিছু দেশ আছে, কিছু দেশ আছে, এই যে দুটো পক্ষের মধ্যে অ্যাডাপ্ট পলিসিস, তারা কিছু নীতি নিচ্ছে, সেই নীতিটা হচ্ছে ডিজাইন টু স্ট্রেংথেন ইটসেলফ, নিজের জোটটাকে শক্তিশালী করতে এবং অপর জোটটাকে দুর্বল করতে। অর্থাৎ দ্য লাইন ফলিং শর্ট অফ অ্যাকচুয়াল হট ওয়ার, এটা বলা হচ্ছে গরম যে যুদ্ধ, এটা ঠিক আগের মুহূর্ত, অর্থাৎ যুদ্ধটা নয় কিন্তু যুদ্ধ অবস্থা। সেই জন্য অধ্যাপক প্রকাশ চন্দ্র তিনি তার ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থে বলছেন, বা কোল্ড ওয়ার ইজ এ ওয়ারলেস ওয়ার, অর্থাৎ যুদ্ধহীন যুদ্ধ হচ্ছে ঠান্ডা যুদ্ধ। তাহলে এই ঠান্ডা যুদ্ধ বলতে আমরা তাহলে এটা পারছি। আরো পরিষ্কার ভাবে যদি বলি, ডক্টর রাধারমন চক্রবর্তী তিনি বলছেন যে দুটো ব্লকের মধ্যে, একটা মার্কিন জোট, একটা সমাজতান্ত্রিক জোটের মধ্যে নিরন্তর মনস্তাত্ত্বিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক একটা টেনশন, একটা উদ্বেগের অবস্থাকে আমরা ঠান্ডা যুদ্ধ বলি। এবারে ঠান্ডা যুদ্ধের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ঠান্ডা যুদ্ধের প্রথম কথা হচ্ছে
যে ঠান্ডা যুদ্ধ এলো, কিন্তু ঠান্ডা যুদ্ধের বিভিন্ন, এবারে দেখতে হবে ঠান্ডা যুদ্ধ কেন এলো, ঠান্ডা যুদ্ধের কারণটা কি। সেই জন্য আমাদের এবারে দেখতে হবে হোয়াট ইজ দ্য কজেস অফ দ্য কোল্ড ওয়ার। হ্যাঁ, ঠান্ডা যুদ্ধের কারণ, ঠান্ডা যুদ্ধের কারণের মধ্যে আমরা চারটে কারণ পাচ্ছি। একটা হচ্ছে অর্থোডক্স স্কুল, ফ্রেডেরিক এল সুমান। একটা হচ্ছে রিভিশনিস্ট স্কুল, একটা হচ্ছে রিভিশনিস্ট স্কুল, একটা পোস্ট রিভিশনিস্ট স্কুল, একটা আদার কজেস। এবারে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ঠান্ডা যুদ্ধের ক্ষেত্রে প্রথমত হচ্ছে অর্থোডক্স স্কুল। অর্থোডক্স স্কুল মানে এটা একবারে পুরো গোড়া একটা ধারা, গোড়া সাবেকি ধারা। তারা কি বলছে, তাদের মধ্যে কে আছেন, ফ্রেডরিক এল সুম্যান বলে একজন, তিনি কি বলছেন, তিনি বলছেন ঠান্ডা যুদ্ধটার কারণ হচ্ছে লুকিয়ে আছে সোভিয়েত ইউনিয়ন 1917 সালে যখন বলশেভিক বিপ্লবের ফলে সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক সরকার গঠিত হলো এবং সাম্যবাদ প্রতিষ্ঠা পেল, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ ব্রিটেন সবাই তাদের মধ্যে কিন্তু একটা উদ্বেগ এগে গেল যে এই সাম্যবাদ কিন্তু পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা এদের কিন্তু সমস্যায় ফেলতে পারে। এটা একটা সন্দেহ যে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নে সাম্যবাদের প্রতিষ্ঠা, এটাই হচ্ছে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত। তার কারণ হচ্ছে দেখো, ঠান্ডা লড়াই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আবার সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্র দুটো ভাগে চলে গেল। তার আগে তো একসঙ্গে মিত্র শক্তিতে তারা লড়াই করেছে, কিন্তু লড়াই করলেও দুজনের মধ্যে কিন্তু সন্দেহের বাতাবরণ থেকে গেছে। তোমাদের বারবার বলছি সেকেন্ড ফ্রন্ট না খোলার জন্য। দ্বিতীয় কথা, আর একটা বড় এখানে কজেস বলবো, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটম বোম কিন্তু প্রথম তারা আবিষ্কার করে তারা সেটাকে ফেললো এবং পৃথিবীতে তারা দেখালো তারা খুব মহাশক্তিশালী। সেটা সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রেও খুব কিন্তু ভয়ের ব্যাপার হয়ে গেল। সোভিয়েত ইউনিয়ন দেখলো আমাকেও কিন্তু এই পরমাণু বোমা তৈরি করার দিকে এগোতে হবে, তা নাহলে আমি ক্ষমতার ভারসাম্য যদি রাখতে হয় পৃথিবীতে তাহলে আমি পারবো না, মার্কিন যুক্তরাষ্ট্র টিকতে পারবো না। তাহলে দেখা যাচ্ছে যে অর্থোডক্স স্কুলে এই ফ্রেডরিক স্টুমান তিনি কি বলছেন, তিনি বলছেন যে ঠান্ডা যুদ্ধের মূল কারণটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সোভিয়েত সম্প্রসারণ, সাম্যবাদের সম্প্রসারণ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠান্ডা যুদ্ধের কিন্তু প্রথম যে অংশটা সেটা হচ্ছে ইউরোপে দেখা যাচ্ছে সোভিয়েত ইউনিয়ন নিজে তো সমাজতান্ত্রিক রাষ্ট্র হয়েছে, পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ, ধরো চেকোস্লোভাকিয়া, ধরো পূর্ব জার্মানির বিভাজীকরণ হয়ে গেছে, জার্মান বিভক্তি হয়ে গেছে, ওয়েস্ট জার্মানি ইস্ট জার্মানি দুটো ভাগ হয়ে গেছে। জার্মান কি হয়েছে, বিভক্ত হয়ে গেছে, হেরে যাওয়া পক্ষ তারা বিভক্ত হয়ে ওয়েস্ট জার্মানি চলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে, ইস্ট জার্মানি তারা চলে গেছে আমাদের সোভিয়েত ইউনিয়নের দিকে, সেখানে সমাজতান্ত্রিক সরকার তৈরি হচ্ছে। চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, রোমানিয়া, এইগুলো বিভিন্ন জায়গা, প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে সমাজতান্ত্রিক সরকার তৈরি হচ্ছে। এবং এর ফলে দেখা যাচ্ছে ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে তারা বলছে যে এই ঠান্ডা লড়াইয়ের কজের ক্ষেত্রে এটা একটা ঠান্ডা লড়াইয়ের ভীষণ রকমের কারণ। দ্বিতীয় কারণটা বলা হচ্ছে রিভিশনিস্ট স্কুল, সংশোধিত ধারা বলছে তাদের মধ্যে তিনজনকে আমরা পাচ্ছি আন্তর্জাতিক সম্পর্কবিদ, কলকো, লেফেবার, অ্যাপেলম্যান। এই কলকো, লেফেবার, অ্যাপেলম্যান এরা আবার বলছেন যে ঠান্ডা যুদ্ধের কারণটা কিন্তু ওইটা নয়, অর্থাৎ সোভিয়েত সম্প্রসারণ নয়, এটার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সারা পৃথিবীতে গণতন্ত্র এবং মানুষের মুক্তি, স্বাধীনতা এর নামে সাম্রাজ্যবাদী
শাসন প্রতিষ্ঠা করা, একটা বিস্তারকামী মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবনা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার একটা কারণ। এটা ঠান্ডা যুদ্ধের একটা কারণ, এবং সোভিয়েত ইউনিয়ন এটাকে প্রতিরোধ করার জন্য ব্যাপারটা আরো এগিয়ে আসে। তারপরে আসছে পোস্ট রিভিশনিস্ট ভিউ। পোস্ট রিভিশনিস্ট স্কুল হচ্ছে উত্তর সংশোধনবাদী ধারা, যেখানে জন লুইস গ্যাডিস তিনি মনে করছেন যে ঠান্ডা যুদ্ধ আসলে এই দুটোর কিছুই নয়, আসলে আসল কথাটাই হচ্ছে দুটো শক্তি জোটের মধ্যে পারস্পরিক সন্দেহ, পারস্পরিক অনীহা, পারস্পরিক একটা মতান্তর, এই থেকে ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে। এরপরে আমরা কিছু আদার কজেস পাচ্ছি, সেই কজেস গুলো খুব সুন্দর করে আমাদের প্রকাশচন্দ্র বইতে বলা আছে। ইমিডিয়েট কজেস, সেটা বলা হচ্ছে, প্রথম হচ্ছে যে পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণ, অর্থাৎ পূর্ব ইউরোপে সোভিয়েত টাইপের সমাজ ব্যবস্থা গঠিত করা। সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপকে পুরো নিজের হাতে নিয়ে নিচ্ছে। তারপরে দুই হচ্ছে রাশিয়াস রিফিউজাল টু উইথড্র হার ফোর্সেস ফ্রম ইরান। ইরানে রাশিয়া যে সেনাবাহিনী পাঠিয়েছিল, সেই সেনাবাহিনী তারা অ্যালাইড ফোর্স, তারা বলছে সরিয়ে নিতে, রাশিয়া সরিয়ে নিতে চাইছে না, কারণ রাশিয়া চাইছে ইরানকে, অর্থাৎ সোজা কথা হচ্ছে যত কিছুই আমরা মতাদর্শের কথা বলি, আসল কথা যদি বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে চাই, দুটো দেশই, দুটো শক্তিজোটই তারা ক্ষমতার লোভে, তারা সাম্রাজ্য বিস্তারের লোভে, তারা বাজার দখল করার জন্য তারা ঠান্ডা যুদ্ধের এই আবহাওয়া সৃষ্টি করেছিল। তারপরে সোভিয়েত ইউনিয়ন প্রেসার অন গ্রিস অ্যান্ড টার্কি। গ্রিস এবং তুর্কিস্তান, এই গ্রিস এবং তুর্কিস্তানে সোভিয়েত ইউনিয়ন তারা তাদের মতন সরকার গড়ার জন্য, তাদের মতন রাখার জন্য তারা কিন্তু ওখানে তারা ভীষণভাবে অনুপ্রবেশ করে। এইবারে আর একটা জিনিস হচ্ছে জার্মানিতে, হ্যাঁ আমরা বলছি জার্মানির পূর্ব জার্মানিটা কেটে যাচ্ছে, পূর্ব জার্মানি যার রাজধানী হচ্ছে বন, পূর্ব জার্মানি কেটে যাচ্ছে আমেরিকার দিকে, কিন্তু পশ্চিম জার্মানি যার রাজধানী হচ্ছে বন, পশ্চিম জার্মানির রাজধানী হচ্ছে বন, সে চলে যাচ্ছে নতুন রাজধানী করে, সে চলে যাচ্ছে কিন্তু আমেরিকার জোটের দিকে। কিন্তু পূর্ব জার্মানি যার রাজধানী হলো যার রাজধানী হচ্ছে আমরা বার্লিন, সেই বার্লিন কিন্তু সোভিয়েতের দিকে আসছে, এবং সেখানকার রিপারেশন, অর্থাৎ সেখানকার ক্ষতিপূরণ, তাদের সংগঠন, তাদের পুনর্গঠন করার জন্য সোভিয়েতও সেখানে কিন্তু এগিয়ে আসে, সোভিয়েত ইউনিয়ন। এবারে আর একটা দেখা যাচ্ছে কি, অ্যাটম বোমা, আমি আগেই বলেছি আণবিক বোমার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অসম্ভব রকমের গোপনীয়তা, অ্যাটম বোমার ক্ষেত্রে, সেটা কিন্তু ঠান্ডা যুদ্ধের একটা বড় কারণ সোভিয়েত ইউনিয়ন দেখলো যে আমেরিকা যদি আণবিক বোমা ফাটিয়ে দিয়ে এবং আণবিক বোমা দিয়ে তারা সারা পৃথিবীকে জয় করার একটা জায়গা রাখে, তাহলে পাশাপাশি শক্তি হিসেবে আমার ক্ষমতার ভরকেন্দ্র, ব্যালেন্স অফ পাওয়ারকে ঠিক করার জন্য, কারণ আন্তর্জাতিক সম্পর্ক বেঁচে থাকে ব্যালেন্স অফ পাওয়ার, ক্ষমতার ভারসাম্যের উপরে। যদি ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়, আন্তর্জাতিক পরিস্থিতি কিন্তু খুব খারাপ হয়ে যায়। তা তারা বলছে যে আমরা এইটাকে থাকবে না, আমরা আমাদের পারমাণবিক বোমার ক্ষেত্রে আমাদের এগোতে হবে। তারা সেই গবেষণার দিকে এগোয়। এইভাবে আমরা ঠান্ডা যুদ্ধের কারণগুলো পেলাম। এরপরে আমরা আসছি ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়। দেখো, ফার্স্ট ফেজ, ইভলিউশন অফ কোল্ড ওয়ার, বিবর্তন বা পর্যায়। দেখো, ফার্স্ট ফেজ 1945 থেকে 1950, 1945 থেকে 1950, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, সেখান থেকে 50 সাল কি হলো বলা হচ্ছে, এইখানে ঠান্ডা যুদ্ধের কিন্তু ভরকেন্দ্রটা ছিল ইউরোপে। সেখানে তিনটে জিনিস আমাদের দরকার। একটা হচ্ছে ফুলটন স্পিচ, চার্চিল মার্চ মাসের 5ই মার্চ 1946 সালে চার্চিল তার ফুলটন বক্তৃতায়
ঠান্ডা যুদ্ধের কথা প্রথম বলেন? ট্রুম্যান ডক্ট্রিন, মার্চ 1947। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রুম্যান তিনি কি করেন? তার যে নীতি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আগে কি ছিল, মন্ডো নীতিতে ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের নিজের বাইরের কোনো দেশের ব্যাপারে মাথা গলাবে না। কিন্তু ট্রুম্যান এসে কি বললেন যে না, মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু বৃহৎ শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য ইউরোপের বিভিন্ন জায়গার ক্ষেত্রে তারা কিন্তু ওর সঙ্গে, অর্থাৎ ইউরোপের বিভিন্ন ব্যাপারে তারা নাক গলাবে এবং তারা সেখানে হস্তক্ষেপ করবে। তারপর যেটা আসে মার্শাল প্ল্যান 1947 সালে। মার্শাল তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিদেশ সচিব। মার্শাল তিনি কি করলেন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপের, ভালো করে শোনো, পশ্চিম ইউরোপের দেশগুলোতে, নট পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপের দেশগুলোতে অর্থনৈতিক পুনর্গঠনের জন্য তিনি প্রচুর অর্থ এবং অন্যান্য সাহায্যের ব্যবস্থা করলেন। একটা হচ্ছে পশ্চিম ইউরোপ বেশ রকম ধ্বস্ত, তারা বিধ্বস্ত, তাদের সাহায্য দেওয়া। দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু তাদের সমর্থন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে রাখা। এইভাবে তারা কিন্তু প্রথম আমরা ফেজটা দেখছি, এইভাবে তারা এগিয়ে আসছে। এবং এইখানে কিন্তু আর একটা জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমরা বলি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, যা পশ্চিম জার্মানি, তারা প্রত্যেকে একটা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা তারা তৈরি করছে। এটা একটা প্রতিরক্ষাকামী, একটা প্রতিরক্ষাবাদী, প্রতিরক্ষামূলক চুক্তি। যে চুক্তির ফলে কি হচ্ছে না, কোনো একটি দেশ যদি এই ন্যাটোর মধ্যে, অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের মধ্যে যদি কোনো দেশ আক্রান্ত হয়, তাহলে সবাই মিলে, ন্যাটোর যত সদস্য সবাই মিলে সেই দেশের সঙ্গে যুদ্ধ করবে। এটা হচ্ছে ন্যাটোর প্রধান কাজ। এইটা আমরা দেখতে পাচ্ছি, এটা হয়ে যাচ্ছে আমাদের 1949 সালে। 1949 সালে ন্যাটো তৈরি হচ্ছে এবং আমরা 50 সাল মানে প্রথম থেকে দেখছি 50 সালের, এবং 50 সাল অবধি আমরা যেখানে দেখলাম ঠান্ডা যুদ্ধের ভরকেন্দ্র কিন্তু মোটামুটি ইউরোপ। এরপরে আমরা ঠান্ডা যুদ্ধের যে ভরকেন্দ্রটা দেখছি সেটা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। সেকেন্ড ফেজ 1950 থেকে 53, 1950 থেকে 53 যেটা হচ্ছে, সে 50 থেকে 53তে দেখা যাচ্ছে কোল্ড ওয়ার যেটা আসছে, সেখানে প্রথম হচ্ছে এর সেন্টারটা কিন্তু, পাওয়ার সেন্টারটা, সেন্টার অফ ডিসকাশনটা ইউরোপ থেকে সরে গিয়ে এশিয়ার দিকে চলে আসছে। কোরিয়ার যুদ্ধ 1950 সালে, তোমরা জানো কোরিয়ায় উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার একটা বীভৎস যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে দক্ষিণ কোরিয়াকে প্রত্যক্ষভাবে সহায়তা করে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই জন্য উত্তর কোরিয়াকে সোভিয়েত ইউনিয়ন তাকে সহায়তা করে এবং এই সহায়তা করার জন্য দেখা যাচ্ছে সেই যুদ্ধ কিছুতে বন্ধ করা যাচ্ছিল না। এবং আমরা পরের ক্লাসে, আজকে পরের ক্লাস যখন করাবো তখন পড়াবো ইউনাইটেড নেশনস। সেখানে দেখবো ইউনাইটেড নেশনসের যে সব থেকে শক্তিশালী সংস্থা সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদ, তারা যে কাজটা করার কথা, অর্থাৎ আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা, তারা করতে পারছে না। তার কারণ হচ্ছে ভেটো ক্ষমতার জন্যে। ভেটো ক্ষমতার জন্য যতবার আমেরিকা কিছু চেষ্টা করতে যাচ্ছে যে যুদ্ধ শেষ করার কিছু ব্যবস্থা করব, সোভিয়েত ইউনিয়ন ভেটো দিচ্ছে, আবার সোভিয়েত ইউনিয়ন চেষ্টা করলে আমেরিকা ভেটো দিচ্ছে। সেই সময় একটা জিনিস তৈরি হয়, সেটা একবারই হয়েছিল মার্কিন মানে সোভিয়েত ইউনিয়নের আমাদের সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলি। সেই জেনারেল অ্যাসেম্বলিতে ইউনাইটিং ফর পিস রেজলিউশন, অর্থাৎ শান্তির জন্য ঐক্য প্রস্তাবের দ্বারা জেনারেল অ্যাসেম্বলি নিরাপত্তা পরিষদের ক্ষমতাকে খর্ব করে একটা সদর্থক ভূমিকা নিয়েছিল কোরিয়ার যুদ্ধ আটকানোর। এবং এইটা বলা যেতে পারে সাধারণ সভার একটা বিরাট কাজ এবং একটা বিরাট অবদান কোরিয়ার যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে। এইটা হচ্ছে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি সেকেন্ড ফেজ। থার্ড ফেজে দেখা যাচ্ছে 53 থেকে 57। এখানে বলতে হবে
সোভিয়েত ইউনিয়নও কেন থেমে থাকবে? সোভিয়েত ইউনিয়ন থেমে থাকবে না। ন্যাটো যখন তৈরি হয়েছে, সোভিয়েত ইউনিয়নের তো দরকার একটা সামরিক চুক্তি। সে করলো কি? ওয়ারশ প্যাক্ট। ওয়ারশ, WARSAW, ওয়ারশ প্যাক্ট। এই ওয়ারশ প্যাক্ট তারা তৈরি করলো, ওয়ারশ চুক্তি তৈরি করলো, সেটাও কিন্তু সামরিক চুক্তি। এইভাবে সোভিয়েত ইউনিয়নও একটা সামরিক চুক্তির মধ্যে এলো এবং এর মধ্যে কিন্তু তারা পারমাণবিক বোমার তৈরিও করেছে এবং তার পরীক্ষামূলক তারা পরীক্ষামূলকভাবে সেগুলোকে প্রয়োগ করে সেগুলো সফলও হয়েছে। অর্থাৎ দুটো দেশই কিন্তু পারমাণবিক শক্তিতে বলিয়ান হয়ে গেল। আর একটা জিনিস হয়েছিল 1950 থেকে 53 মধ্যে, 1949 সালে চীনে, সেকেন্ড ফেজে বলি, চীন, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়। চীনে গণবিপ্লবের ফলে, মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে গণবিপ্লবের ফলে চীনে একটা কমিউনিস্ট সরকার, গণপ্রজাতন্ত্রী চীন তৈরি, গণসাধারণতন্ত্রী চীন তৈরি হয়। চীন কিন্তু প্রথমের দিকে চায় না, সে কিন্তু কমিউনিস্ট সরকার হলেও সে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মোটামুটি একদিকে ছিল। পরবর্তীকালে সে সরে যায়, সেটা পরে আলোচনা করব। 1953 থেকে 57 সালের মধ্যে আর কি হয়? 53 থেকে 57 সালের মধ্যে আর কিছু হতে পারে বলতে আমরা দেখছি যে 55 সালে যখন আমরা দেখলাম যে ওয়ারশ প্যাক্ট তৈরি হলো। ওয়ারশ প্যাক্ট তৈরি হবার পর মোটামুটি কোল্ড ওয়ার, কিন্তু ঠান্ডা যুদ্ধের জায়গাটা কিন্তু আস্তে আস্তে বিস্তৃতি লাভ করছে। টেনশন যদি বলো, টেনশনের ক্ষেত্রে কিছুটা টেনশন যেরকম বৃদ্ধি পেয়েছিল গত প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে, সেই টেনশনটা একটু কমে, কিন্তু টেনশনটা বেড়ে গেল কিন্তু তারপরে ফোর্থ ফেজ দেখা গেল 57 থেকে 62। এই সময় কি এমন হলো? আমি নজর দেবো 62 সালটার দিকে। 62 সালটার দিকে নজর দেবো। কিউবান মিসাইল ক্রাইসিস। দক্ষিণ আমেরিকার একটা দেশ কিউবা, যেন ফিদেল কাস্ট্রো সেখানে ছিল। কিউবাতে সোভিয়েত ইউনিয়ন, যেহেতু সেখানে সমাজতান্ত্রিক সরকার, সোভিয়েত ইউনিয়ন সেখানে কিছু ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, ICBM, সেগুলো পারমাণবিক শক্তি সম্পন্ন, সেগুলো তারা মজুত করতে লাগে। এবং এই মজুত করতে লাগার ফলে দেখা যায় আমেরিকা সঙ্গে সঙ্গে তার সপ্তম নৌবহর ওখানে পাঠিয়ে দেয় এবং পৃথিবী একটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দাঁড়িয়ে থাকে। পৃথিবীর অবস্থা এমন হলো, পৃথিবী একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দাঁড়িয়েছিল। পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দাঁড়িয়েছিল। সেটা দেখা গেল যে কি হবে, মানে বিশ্বযুদ্ধ হলে তো পৃথিবী শেষ হয়ে যাবে, কারণ আমরা বলতে পারছি যে দুজনই পারমাণবিক শক্তিধর দেশ। আর কোনো দেশ সেইভাবে পারমাণবিক শক্তিতে বলিয়ান হতে পারেনি। রাশিয়া, ফ্রান্স কিছুটা পেরেছিল, ব্রিটেন কিছুটা পেরেছিল, চায়না তখন অব্দি তাদের গড়ছে। কিন্তু এই 62 সালে কিউবান মিসাইল ক্রাইসিস এমন একটা জায়গায় নিয়ে গেল, সেই জায়গা থেকে কিন্তু বাঁচালো কারা? বাঁচালো কিন্তু রাশিয়ার যিনি রাষ্ট্রপতি ছিলেন, রাশিয়ার প্রিমিয়ার ক্রুশ্চেভ। তিনি কিন্তু শান্তির প্রস্তাব দিলেন। তিনি বললেন যে না, এই আমরা একাধিকভাবে আমরা আগে মিসাইলগুলো সব সরিয়ে নেব। মিসাইলগুলো যেই সরাতে শুরু করলো, সঙ্গে সঙ্গে আমেরিকা তার সপ্তম নৌবহরকে সরিয়ে দিল এবং পৃথিবী একটা ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে বেঁচে গেল। তাহলে কোল্ড ওয়ারের ক্ষেত্রে, স্নায়ুযুদ্ধের ক্ষেত্রে এই ফোর্থ ফেজটা 1957 থেকে 62 একটা মারাত্মক জায়গা, 62 অব্দি। এবং 62 ফিফথ ফেজে যে শুরু হচ্ছে 62 সালে, সেখানে আমরা বলছি ফিফথ ফেজে বলতে পারি শেষ হচ্ছে এবং এখানে শুরু হচ্ছে 62তে যে কিউবান মিসাইল ক্রাইসিস। এরপর থেকে কিন্তু দেখা গেল দুজনের মধ্যে, দুটো দেশের মধ্যে পারস্পরিক বন্ধুত্বের একটা জায়গা। প্রত্যেকে কি করছে না, বিভিন্ন ধরনের অস্ত্র প্রসার বৃদ্ধিটাকে কমানোর চেষ্টা করছে। তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, নিজেদের মধ্যে কথা বলার চেষ্টা করছে যে দুটো দেশ আমরা কথা বলার চেষ্টা করছি যে যেভাবে আমরা এটাকে কি করা যায় না, এটাকে কমানো যেতে পারে, কমাতে পারি। তা এই কমানো যেতে যেতেই আমরা দেখতে পাচ্ছি এই সিক্স ফেজ যে ষষ্ঠ পর্যায়ে দেখা যাচ্ছে 1969 থেকে 78, এইটাই আবার আসা গেল একটা দুর্দান্ত জিনিস। পুরো
ঠান্ডা যুদ্ধ সরে গেল, ঠান্ডা যুদ্ধ সরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি চলে আসছে, সেখানে কি আসছে, সেখানে এলো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা, যেটা বলা হচ্ছে, আমি লিখেছি দেখো দাঁতাট, DETNTE, এটা ফরাসি শব্দ, বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা, দুজনে আবার বন্ধু হয়ে গেল। অর্থাৎ রাজনীতিতে কিরম ভাবে পালা বদল হয় আমরা এটা খুব ভালো করে বুঝতে পারি। বর্তমান রাজনীতি দেখে লাভ নেই, পুরনো রাজনীতি থেকে আমরা বুঝতে পারবো কিভাবে রাজনীতিতে পালা বদল হচ্ছে। এত যুদ্ধ হলো, হঠাৎ আবার দুজনের মধ্যে ভাব হয়ে গেল। অর্থাৎ তখন তারা দেখছে যে না, পারস্পরিক আমাদের যদি বন্ধুত্বপূর্ণ জায়গা রাখি তাহলে কিন্তু আমরা সেফ থাকবো, আমরা ক্ষমতার, আমরা দুজনেই দু জায়গায় আমরা আমাদের রাজত্ব করতে পারবো। এখানে কিন্তু আর একটা কথা বলা দরকার, এই 1956 একটা কথা বলি, হাঙ্গেরি ছিল পূর্ব ইউরোপের সোভিয়েতের নিয়ন্ত্রণাধীন, সোভিয়েত ইউনিয়ন সেখানে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। হাঙ্গেরিতে কিন্তু একটা বিদ্রোহ হয়, তারা সমাজতান্ত্রিক ব্যবস্থাটাকে বলেছিল, যেটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, তারা তার এগেনস্টে বিদ্রোহ করে। তখন সোভিয়েত ইউনিয়ন সেনা দিয়ে সেই বিদ্রোহ দমন করে জোর করে সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। অর্থাৎ সেটা একটা বড় ব্যাপার হয় ওই জায়গাটায়, হাঙ্গেরিতে। এরপরে 1978-79 সালে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কোল্ড ওয়ার ঝিমিয়ে আসছে, সেখানে ঠান্ডা যুদ্ধের ব্যাপারটা কিছু নেই, আস্তে আস্তে বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। 1980 সালে আবার সপ্তম একটা কেন লিখলাম, সপ্তমটা রাখার কারণ হচ্ছে সপ্তম পর্যায় 1980 সাল, 1985 সাল, 1980 সালের পর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন রোনাল্ড রেগান। তিনি এসে ঠান্ডা যুদ্ধ থেকে আবার উস্কে দিলেন, তিনি ঠান্ডা যুদ্ধের পরিস্থিতিটাকে আবার উস্কে দিলেন। হলিউডের অভিনেতা, জনপ্রিয় অভিনেতা রোনাল্ড রেগান, তার সবকিছুই ছিল অভিনয়ের ধাঁচে আর কি। তিনি ব্যাপারটাকে খুব যেন শান্তি হচ্ছে সেটা তার পছন্দ হলো না, তিনি ওই পরিস্থিতিটাকে ঘোরানোর জন্য তিনি ওখানে একটা নক্ষত্র যুদ্ধের একটা পরিকল্পনা করেন, স্টার ওয়ার প্রোগ্রাম। নক্ষত্র যুদ্ধটা কি বলছেন, যে আগে যেটা করা হতো আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরমাণু বোমা ফেলা হয়েছিল, সেই পরমাণু বোমা ফেলা হয়েছিল প্লেন থেকে, কিন্তু পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে পরমাণু বোমা ফেলার ক্ষেত্রে আর প্লেনের দরকার হচ্ছে না, মিসাইল দিয়ে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একটা দেশ থেকে বোতাম টিপে অন্য দেশকে ধ্বংস করা যায়, সেই কাজটা শুরু হয়েছে। এবং দুটো দেশই, সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তারা প্রচুর পারমাণবিক ওয়ারহেড তারা তৈরি করে ফেলেছিল। এবং এরম একটা জায়গায় রেগান একটা জিনিস নিয়ে এলেন, যদি রাশিয়া কোনো পারমাণবিক বোমা তারা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ছাড়ে তাহলে আমেরিকা বাঁচবে কি করে। ওনার পরিকল্পনা ছিল অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল বা ABM দিয়ে সেটাকে মহাকাশের বাইরে, অর্থাৎ আমাদের পৃথিবীর বাইরে মহাকাশে সেটাকে ফাটিয়ে দেবো, যাতে পৃথিবীটা না কোনো রকম ভাবে কোনো রকম ভাবে ধ্বংস হয়। অর্থাৎ এইটা একটা তার স্টার ওয়ার প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামের ফলে কিন্তু ভীষণভাবে, তখন আমরা 72 সালে যেটা দেখেছি, সল্ট ট্রিটি হয় দুজনের মধ্যে, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র সীমিতকরণ হয়, সেইখানে কিন্তু অস্ত্রের ব্যাপারটা আবার বেড়ে যেতে শুরু করে। এবারে দেখা যাচ্ছে যে 7th ফেজে গিয়ে উনি যেই এই জায়গাটা নিয়ে এলেন, একটা পৃথিবী আবার একটা যুদ্ধ জায়গায়, যুদ্ধ হবে, সেই যুদ্ধ করতে হবে, গুপি গাইন বাঘাবাহিনী যে ব্যাপারটা, যুদ্ধ করবে, এবং যুদ্ধ একটা ব্যাপার, হ্যাঁ, হাল্লা চলেছে যুদ্ধে, সেরকম ভাবে রোনাল্ড রেগান তিনি একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করছিলেন। কিন্তু এইখানে একটা মজা হলো, 1985 সালে সোভিয়েত ইউনিয়নে একটা ঝড় বয়ে গেল। সোভিয়েত ইউনিয়নে মিখাইল গর্বাচেভ নামক ব্যক্তি, তিনি এসে তিনি বললেন যে সোভিয়েত ইউনিয়ন যে সাম্যবাদী ব্যবস্থা, সেই সাম্যবাদী ব্যবস্থার মধ্যে অনেক রকমের ফ্লজ আছে, অনেক রকমের দুর্বলতা আছে, অনেক রকমের ত্রুটি আছে, সেটা সারানোর জন্য তিনি দুটো জিনিস বললেন, গ্লাসনস্ট, পেরেস্তোইকা, মুক্ত হাওয়া, অর্থাৎ বাইরের
বিভিন্ন মতবাদকে ঢোকানো এবং পেরেস্ত্রয়িকা মানে পুনর্গঠন, আবার দেশটাকে পুনর্গঠন। এই গ্লাসনস্ট পেরেস্ত্রয়িকার ফলে দেখা গেল 1985 সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মিখাইল গর্বাচেভের সঙ্গে রোনাল্ড রেগানের একটা শান্তি চুক্তি হলো, হয়ে মোটামুটি 91 থেকে আমাদের কোল্ড ওয়ার আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, অর্থাৎ ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি চলে গেল। কেন চলে গেল? কারণ সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের বিপর্যয় হলো। পূর্ব ইউরোপের বিভিন্ন দেশগুলো, বলকান দেশগুলো, রুমানিয়া, বুলগেরিয়া, তারা আস্তে আস্তে সব সমাজতন্ত্র সেখান থেকে সরে যাচ্ছে, গণতান্ত্রিক সরকার আসছে। চেকোস্লোভাকিয়া ভেঙে গেল, রোমেনিয়া ভেঙে গেল, চেসেস্কু সে চলে গেল, তাকে ধরা হলো, এবং দেখা গেল যুগোস্লাভিয়া, সেটা স্লাভিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, তিনটে দেশে তৈরি হয়ে গেল যুগোস্লাভিয়া। এইভাবে দেশগুলো হয়ে গেল এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে 15টা প্রদেশ ছিল, তার মধ্যে 13টা প্রদেশ, 12টা প্রদেশ বেরিয়ে গেল। 12টা প্রদেশ বেরিয়ে গিয়ে তারা আলাদা, আজারবাইজান, ইউক্রেন, এরা সব আলাদা হয়ে গেল, ল্যাটভিয়া, লিথুয়ানিয়া, এরা আলাদা আলাদা হয়ে গেল, আলাদা রাষ্ট্র হয়ে গেল। রাশিয়া কয়েকটা নিয়ে রাশিয়া রয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাচ্ছে, সেকেন্ড ওয়ার্ল্ড, যেটা দ্বিতীয় বিশ্ব বলছি, সমাজতান্ত্রিক বিশ্ব, সেটা ভেঙে যাচ্ছে। তাহলে কোল্ড ওয়ারের প্রাসঙ্গিকতা আর থাকছে না। কিন্তু পরে আমি একটা দিয়েছি যে কোল্ড ওয়ারের প্রাসঙ্গিকতার পরে নিউ কোল্ড ওয়ার কি কিছু এসছে, নতুন ঠান্ডা যুদ্ধ কি কিছু এসছে? দেখো, তোমরা এখন বর্তমান কালে তোমরা যে চারদিকে কাগজ পড়ছো, টিভিতে দেখছো, মোবাইলের মাধ্যমে যে খবরগুলো দেখছো, সেখানে দেখো আমেরিকা কিন্তু আবার তার সেই হবসীয় যে একটা রাষ্ট্রের কাজ করা, যে সারা জায়গায় আমি সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করব, সেইভাবে সে কিন্তু কাজ করে যাচ্ছে। এবং আমেরিকা ইরানের ওপর অ্যাটাক করছে, ইসরায়েলকে সাপোর্ট করছে, এই যে একটা বিরাট জায়গা। এবং উল্টো দিক থেকে চায়না কিন্তু আমেরিকার সঙ্গে সে টাই আপ করছে না, আবার রাশিয়ার সঙ্গেও করছে না। চায়না একটা নতুন শক্তি হিসেবে উঠেছে, ভারতবর্ষকেও বলতে পারো, ভারতবর্ষ একটা শক্তি হিসেবে এসছে। এবং আর একটা দুনিয়া হচ্ছে মুসলিম দুনিয়া, মুসলিম ওয়ার্ল্ড, তারাও একটা জায়গায় এসছে। এবং নতুন ক্ষেত্রে যদি বলতে পারো, সেটা হচ্ছে সংযুক্ত জার্মানি। 1990 এর দশকে জার্মান একীকরণ হয়ে গেল, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি। পূর্ব জার্মানি সোভিয়েত মানে সমাজতান্ত্রিক ব্যবস্থা বিপর্যয় হয়ে তারা পশ্চিম জার্মানির সঙ্গে এক হয়ে গেল। জার্মান কিন্তু আবার তারা চাইছে, জার্মান, যে তারা আমেরিকার জায়গা থেকে বেরিয়ে তারা স্বাধীনভাবে তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে। এবং ইউরোপের ক্ষেত্রে তোমরা বলতে পারো ডলার সাম্রাজ্যবাদ যেটা ছিল, সেটাকে কিন্তু আটকেছে অনেকটা ইউরো। পূর্ব ইউরোপে ইউরো মুদ্রা তারা কিন্তু এইটা দিয়ে চালাচ্ছে। অর্থাৎ আমরা তাহলে বলতে পারি কোল্ড ওয়ার নতুন ভাবে একটা দেখা গেছে, সেটা নতুন প্রেক্ষিতে আমরা বলতে পারি নিউ কোল্ড ওয়ার, একটা নয়া ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই বলে আমার ঠান্ডা যুদ্ধের আলোচনাটা আজকে শেষ করলাম। ঠান্ডা যুদ্ধের মধ্যে প্রচুর শর্ট কোশ্চেন আসতে পারে, যে ঠান্ডা যুদ্ধে প্রথম কে বলেছিলেন, প্রথম অংশে কি হয়েছিল, তারপরে ন্যাটো ওয়ারশোর উপর কোশ্চেন আসতে পারে, এবং আসতে পারে বিভিন্ন কজগুলো, যে কজের মধ্যে ধরো তোমাদের মাল্টিপল চয়েস আসবে, চারটের মধ্যে একটা বলতে হবে। তারপরে কলম ম্যাচিং আসবে, চারটে জিনিস থাকবে, তোমাদের কলম ম্যাচিং করতে হবে। একটা আসবে অ্যাসারশন রিজনিং, অর্থাৎ মত থাকবে আর যুক্তি থাকবে, মত আর যুক্তি থাকবে, এটা ঠিক কি ভুল সেটা তোমাদের বলতে হবে। এরপরে আমরা যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে ওয়াজ দেয়ার এ নিউ কোল্ড ওয়ার, এটা নতুন লাস্ট হলো। এইবারে আমরা যেটা যাচ্ছি সেটা আবার নতুন একটা জিনিস, সেটা এই কোল্ড ওয়ারের আবহাওয়াই হয়েছিল। এবং কোল্ড ওয়ারের সঙ্গে কিন্তু আর একটা জিনিস আমি আলোচনা করলাম না, যেটা একসঙ্গেই আলোচনা হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে দ্বিমেরু কেন্দ্রিকতা। অর্থাৎ বিশ্ব জুতো মেরুতে হয়ে গেল, একটা সমাজতান্ত্রিক, একটা পুঁজিতান্ত্রিক মেরু। এবং দ্বিমেরু কেন্দ্রিকতা ছিল কতটা, যতদিন কোল্ড ওয়ারের জোরটা ছিল ততদিন দ্বিমেরু কেন্দ্রিকতা দুটো আলাদা ছিল। কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, যখন পূর্ব ইউরোপ ভেঙে গেল, তখন কিন্তু এই দ্বিমেরু কেন্দ্রিকতা ভেঙে গিয়ে বহু মেরু কেন্দ্রিকতা তৈরি হলো, মাল্টিপোলারিটি তৈরি হলো। অর্থাৎ বিভিন্ন জায়গায় তারা ক্ষমতার বিভিন্ন কেন্দ্র হয়ে গেল। এবং মুসলিম ওয়ার্ল্ড বারবার বলছি, তারাও কিন্তু একটা তারা ক্ষমতা হিসেবে উঠলো। তোমরা ইরানকে দেখতে পাচ্ছ, ইরান কিন্তু
তারাও কিন্তু সমানে সমানে টক্কর দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। অর্থাৎ এই একটা জায়গায় তারা চলে এলো। এবারে আমাদের আরেকটি আলোচনা আছে, সেখানে হচ্ছে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা নির্জোট আন্দোলন, ন্যাম। এইটা কিন্তু 1961 সালে শুরু হয়। তার আগে এটার তৈরি হয়েছিল। এটার গঠনের মূলে, উৎসর মূলে আমি যদি অরিজিনটা দেখতে চাই, অরিজিন কিছুই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকার বিভিন্ন রাষ্ট্রগুলো স্বাধীন হতে থাকে। বিভিন্ন উপনিবেশগুলো তোমরা জানো, ব্রিটিশ উপনিবেশ ছিল সব, আমাদের ভারত ছিল, পাকিস্তান, সংযুক্ত ভারত, এটা ব্রিটিশ উপনিবেশ ছিল। সেগুলো পরাধীনতা, তারা ঔপনিবেশিকতা শৃঙ্খল থেকে ডিকলোনাইজেশন হয়, উপনিবেশীকরণ হওয়ার ফলে তারা স্বাধীন হয়। এই স্বাধীন রাষ্ট্রগুলো যখন স্বাধীনতা পেল, তখন তাদের মধ্যে প্রথম যে সমস্যা, নতুন রাষ্ট্র, অর্থ নেই, নতুন রাষ্ট্র, কোন রকম প্রশাসনিক মানে আমার ইনফ্রাস্ট্রাকচার নেই, অবকাঠামো পরিকাঠামো নেই, আমি কিভাবে চলবো? সেই চলার ক্ষেত্রে কয়েকজন বলল আমি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবো, আমি এই জোটে থাকবো, আমি রাশিয়ার জোটে থাকবো। কিন্তু এই নন অ্যালাইন মুভমেন্টের ক্ষেত্রে ভারত সহ বিভিন্ন দেশগুলো, 24টা রাষ্ট্র, তারা বলল যে না, আমরা কোনো পক্ষেই থাকবো না, আমরা স্বাধীনভাবে আমাদের পররাষ্ট্রনীতি তৈরি করব। এই পররাষ্ট্রনীতি তৈরি করার ক্ষেত্রে এই নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট জনপ্রিয় করার ক্ষেত্রে যদি একজনের নাম বলতে হয়, ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, তারপরে যুগোস্লাভিয়ার মার্শাল টিটো, তারপরে আমাদের মিশরের আব্দুল গামার নাসের, তারপরে ইন্দোনেশিয়ার সুকর্ণ এবং ঘানার নক্রুমা। এই কজন কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন গঠনের ব্যাপারে একটা উল্লেখযোগ্য ভূমিকা নেয়। যদি বলা যায় যে একজনের নাম করো যে কোনো, তাহলে আমরা সবসময় জওহরলাল নেহরুর নাম করব। আর তিনজনের নাম হলে এই নেহেরু, নাসের, টিটো, এরা একটা বিরাট অবদান ছিল। এই যে জায়গাটায় ওরা এলো, এটা তারা কি করলো, নাকি তারা জোট নিরপেক্ষ আন্দোলন তৈরি করলো। এই জোট নিরপেক্ষ আন্দোলনটা তৈরি হলো কিন্তু মূলত 1954 সালে ভারত আর চীনের সঙ্গে একটা পঞ্চশীল নীতি হয়েছিল। পঞ্চশীল নীতি মানে হচ্ছে যে আমাদের পারস্পরিক কেউ কারুকে আঘাত করব না, সেই আঘাতের মানে কারুকে আঘাত করব না, কোনো ব্যাপারে অন্যের দেশের ব্যাপারে আমরা হস্তক্ষেপ করব না, সেইটার একটা তাদের জিনিস ছিল আর কি। তা সেখান থেকে আমরা যেটা জোট নিরপেক্ষ আন্দোলনের পাচ্ছি, জোট নিরপেক্ষ আন্দোলনের কটা লক্ষ্য ছিল, প্রিন্সিপালস ছিল, সেই প্রিন্সিপালস গুলো একটু বলছি। প্রিন্সিপালস গুলো প্রথমটা হচ্ছে, প্রথম যে নীতিটা সেটা হচ্ছে বৃহৎ শক্তিগুলির জোট রাজনীতি ও পারস্পরিক বৈরিতাপূর্ণ প্রতিযোগিতা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখা, কিন্তু নিউট্রালিটি নয়, সরিয়ে রাখবো। দ্বিতীয় বলছে যে কোনো ধরনের সাম্রাজ্যবাদী কার্যকলাপের বিরোধিতা করা, অর্থাৎ কোনো জায়গায় সাম্রাজ্যবাদী কার্যকলাপ হয় তার বিরোধিতা করব, যেই করুক। 3 নম্বর হচ্ছে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমিকতা, ভৌগোলিক অখণ্ডতা সুরক্ষিত রাখা। 4 নম্বর বর্ণ বিদ্বেষবাদ, উপনিবেশবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করা। আর 5, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে বলপ্রয়োগ বা বলপ্রয়োগের হুমকি দেওয়ার বিরুদ্ধে সংগ্রাম করা। আর আরেকটি হচ্ছে কোনরূপ সামরিক চুক্তির সঙ্গে সম্পর্ক না রাখা এবং নিরস্ত্রীকরণের পক্ষে সমর্থন জ্ঞাপন। জোট নিরপেক্ষতার এইগুলো হচ্ছে নীতি। এবং জোট নিরপেক্ষতা কি নিরপেক্ষতা? এটা বলা হয় জোট নিরপেক্ষতা মানে কি আমি পুরোপুরি নিরপেক্ষ? না, জোট নিরপেক্ষ মানে নিরপেক্ষ নয়। জোট নিরপেক্ষতা মানে আমি কোনো ব্যাপারে হস্তক্ষেপ করব না, কিন্তু যদি পৃথিবীতে এরকম একটা অবস্থা হয় যে প্রচন্ডভাবে সাম্রাজ্যবাদের প্রসার ঘটেছে, প্রচন্ডভাবে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে, সেখানে কিন্তু জোট নিরপেক্ষ দেশগুলো একজোট হবে, তারা কিন্তু লড়াই করবে। তা আমরা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম যে সম্মেলনটা হয় সেটা হয় বেলগ্রেডে, যুগোস্লাভিয়ার রাজধানী। এখন তুমি জানো যুগোস্লাভিয়া ভেঙে গেছে, 3টে রাষ্ট্রে ভেঙে গেছে। যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে 1961 সালে 1 থেকে 6 সেপ্টেম্বর, এবং তার এখনো অব্দি 19 সামিট, 19 নম্বর সম্মেলন হয়েছে
যেটা 2024 সালের 15 থেকে 20 জানুয়ারি কাম্পালা, উগান্ডার কাম্পালা শহরে, সেখানে জোট নিরপেক্ষ আন্দোলনের এটা হয়েছে, সম্মেলন হয়েছে। এবং এটা আমরা ভালো করে জানি 127টা রাষ্ট্র সেখানে জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্যে চলে এসছে 24টা থেকে। এবং এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের ক্ষেত্রে, যে আমরা প্রেজেন্ট অর্থাৎ বর্তমান ক্ষেত্রে এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা কি। কেন বলছি প্রাসঙ্গিকতা কি? কারণ জোট নিরপেক্ষ মানে যেখানে দুটো জোট ছিল, দুটো জোট থেকে যখন দেখা গেল সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়, একটা জোটে তৈরি হয়ে গেল। সেটা কি বলল না, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র এলো। সেখানে কি করা গেল, সেখানে আমাদের একজন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানী ফ্রান্সিস ফুকুয়ামা, তিনি বললেন এন্ড অফ হিস্ট্রি, ইতিহাসের অবসান। অর্থাৎ তিনি বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একা আছে, সোভিয়েত সমাজতন্ত্র চলে গেছে। অর্থাৎ গণতন্ত্র, মানুষের স্বাধীন অধিকার, এর জয়গানই পৃথিবীতে চলবে, আর কোনো জয়গান চলবে না। তিনি বললেন ইতিহাসের অবসান। এই যে ফ্রান্সিস ফুকুয়ামার কথা, এখান থেকে আমরা বলতে পারি বিশ্ব একটা একমেরু কেন্দ্রিক দিকে চলে যাচ্ছে, যার নেতৃত্ব পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন আসছে, জোট নিরপেক্ষ আন্দোলন তাহলে কেন থাকবে? কার সঙ্গে নিরপেক্ষতা করবে জোট নিরপেক্ষ আন্দোলন? আমরা বলবো না, প্রাসঙ্গিকতা আছে। প্রাসঙ্গিকতা আছে, তার কারণ হচ্ছে এখন জোট নিরপেক্ষ আন্দোলনগুলোকে দরকার, দেশগুলোকে দরকার আরো বেশি রকম নিজেদের মধ্যে, মানে আরো বেশি রকম সহযোগিতার বাতাবরণ তৈরি করা, বিভিন্ন ধরনের চুক্তির মাধ্যমে নিজেদের শক্তিশালী করে তোলা, যাতে এই সাম্রাজ্যবাদী মার্কিন সাম্রাজ্যবাদকে তারা প্রতিহত করতে পারে। একমেরু কেন্দ্রিক বিশ্বে একটা প্রতিহত শক্তি হিসেবে নিশ্চয়ই দরকার আছে জোট নিরপেক্ষ আন্দোলনের। সেই জন্য আমরা বলতে পারি জোট নিরপেক্ষ আন্দোলন থাকবে, তার প্রাসঙ্গিকতা আছে। সেই প্রাসঙ্গিকতার মধ্যে দিয়ে আমরা জোট নিরপেক্ষ আন্দোলনকে রেখে দিচ্ছি। এবং আমরা তাহলে এইখানে আজকে যে ফার্স্ট চ্যাপ্টারটা এখন পড়া হলো, ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আমরা তাহলে পড়লাম তিনটে জিনিস, খুব ছোটভাবে বলেছি দ্বিমেরু কেন্দ্রিকতা। দ্বিমেরু কেন্দ্রিকতাটা তোমরা সঙ্গে সঙ্গে ঠান্ডা যুদ্ধের সঙ্গেই পড়বে, কারণ দ্বিমেরু কেন্দ্রিকতা, ঠান্ডা যুদ্ধ, দুটো মেরুতে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস এবং পারস্পরিক সংগ্রাম সেইগুলো পাচ্ছি। সেখান থেকে বহু মেরু কেন্দ্রিকতা আসছে। এবং এখানে কোশ্চেনের ক্ষেত্রে ধরো দেওয়া যেতে পারে, ধরো অ্যাসারশন রিজনিং একটা কোশ্চেন এলো, বলা হলো যে ধরো ইতিহাসের অবসান, ফ্রান্সিস ফুকুয়ামা বলেছেন, মত বলছি ফ্রান্সিস ফুকুয়ামা বলেছেন ইতিহাসের অবসান হয়েছে, উনি বললাম, আর যুক্তি দিলাম সেই জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের আর কোনো যৌক্তিকতা রইল না। যদি এরম ভাবে দুটো জিনিস করি, একটা বলছি ইতিহাসের অবসান হয়েছে মত, আর তার যুক্তি দিচ্ছি জোট নিরপেক্ষ আন্দোলনের যৌক্তিকতা রইল না, অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তা এখানে আমরা চারটে অপশনস আসবে। একটা হচ্ছে যে মত সত্যি, মত এবং যুক্তি দুটোই সত্যি। একটা হচ্ছে মত সত্যি কিন্তু যুক্তিও সত্যি, কিন্তু মত আর যুক্তি মানে দুজনের দুটো ব্যাখ্যা নয়, সঠিক ব্যাখ্যা নয়। আর প্রথমটা বলা হচ্ছে মত যুক্তি দুটোই সত্যি, মত এবং যুক্তি হচ্ছে দুজনের উভয়ের ব্যাখ্যা। তৃতীয়টা বলা হচ্ছে মত সত্যি কিন্তু যুক্তি মিথ্যে। আর চতুর্থটা বলা হচ্ছে মত মিথ্যে কিন্তু যুক্তিটা সত্য। এই চারটে ভাগের মধ্যে আমরা পরিষ্কার বুঝতে পারছি প্রথমটাই দিতে হবে, কারণ এখানে আমাদের বলা হচ্ছে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। কেন? তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে জোট নিরপেক্ষটা অপ্রাসঙ্গিক হচ্ছে এই কারণে যে প্রথম বিশ্ব শুধু থাকছে, দ্বিতীয় বিশ্ব উড়ে গেছে। সেই জন্য জোট নিরপেক্ষ আন্দোলন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আবার ঠিক এই জিনিসটাকে যদি আমরা উল্টো করে একটু বলি, মত আর যুক্তিটাকে যদি একটু উল্টো সাজাই, মতটাকে বলছি যে রাশিয়ার মানে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইতিহাসের অবসান হয়েছে, বললাম মত, অ্যাসারশন। আর যুক্তি দিচ্ছি
যে এখনো জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা আছে? দুটো। এইখানে কিন্তু দেখা যাচ্ছে মত এবং যুক্তি দুটো সত্যি হলেও মত কিন্তু যুক্তির সঠিক ব্যাখ্যা নয়। তাহলে এটাই কিন্তু আলাদা হয়ে গেল। অর্থাৎ এরম ভাবে তোমাদের কিন্তু কোশ্চেন গুলো আসবে। তোমরা খুব ভালো করে কোশ্চেন গুলো পড়বে এবং তোমাদের পড়ার ক্ষেত্রে বলছি বইটা খুঁটিয়ে পড়বে এবং তোমরা একটা খাতা ইউজ করবে, প্রত্যেকে নোট ইউজ করবে, যে একটা খাতাতে আমরা প্রত্যেকটা ইনসিডেন্ট, শুধু কোশ্চেন অ্যান্সার নয়, প্রতিটা ইনসিডেন্ট যেগুলো হবে একদম তারিখ দিয়ে দিয়ে প্রত্যেকটা ইনসিডেন্টকে ধরে ধরে লিখে রাখা। এই পর্যায়ে ধরো ঠান্ডা যুদ্ধের এই পর্যায়ে কি কি ঘটনা ঘটেছে, এই পর্যায়ে কি কি ঘটনা ঘটেছে, এইগুলোকে মনে রাখা। কারণ এর ওপরে কিন্তু কোশ্চেন আসে ভীষণ রকমের। সেখানে কিন্তু অসুবিধে যেটা হয়, তোমাদের যদি পর্যায়গুলো মনে থাকে তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি এটাকে শেখাতে পারবে, পড়তে পারবে। সেই জন্য তোমাদের বলা হলো যে এই হলো আজকে তোমাদের। তাহলে প্রথম ক্লাস শেষ হলো। সবাই ভালো থেকো। ধন্যবাদ।